আরও ১ ঘন্টা অতিবাহিত হয়। আলোর মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। ফোনটা লাগাতার বন্ধ। আলোকে কেয়ারলেস ভাবে। আসল কেয়ারলেস তো সে নিজে। আসুক আজকে। আর আজ এত এত কথা শোনাবে, এই ইয়াশার মির্জার জন্মের শিক্ষা হয়ে যাবে। উঠে দাঁড়ায় আলো। ফোনটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে রুম লক করে। তারপর হেঁটে লিফটের দিকে যায়। তুমি মিঞ্জু? ১৯-২০ বছরের একজন ছেলে শামিনের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তার চেহারা ভাবলেশহীন। শামিন বলে, দেখো মিঞ্জু, আমি স্পষ্ট কথা এবং কাজ পছন্দ করি। তোমাকে আমি ওই লকেটটা সমপরিমাণ মূল্য দিয়ে দেবো। তুমি আমাকে লকেটটা দাও। মিঞ্জু এমনভাবে শামিনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই বুঝতে পারছে না। শামিন বলে, বিশ্বাস হচ্ছে না? কথাটা বলে শামিন নিজের কার্ড বের করে বলে, চলো এই খুলে দিচ্ছি। তুমি শুধু আমাকে লকেটটা দাও মিঞ্জু, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই ব্যাপারে তোমার মালিক কিছুই জানবে না। শামিনের হাতের কার্ডটার দিকে তাকিয়ে মিঞ্জু আবারও শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, আমার কাছে কোনো লকেট নেই স্যার। শামিনের মাথার প্রচন্ড রাগ উঠে শামিনের এভাবে, কিন্তু সে তার নাক ঠান্ডা করার যথেষ্ট করে বলে, দেখো মিঞ্জু, ওটা আমি আমার ওয়াইফের জন্য খুব ভালোবেসে কিনেছি। ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে বাড়িয়ে টাকা দেবো। কণ্ঠে আকুলতা শামিনের। সেই আকুলতা খুবই রহস্যজনকভাবে ১৯ বছরের ছেলেটি বুঝতে সক্ষম হলো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আপন মনে মিঞ্জু বলল। কেন যে আমি এত ভালো হলাম? তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে সেই লকেটটা বের করে ২ মাসের হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন কেটে পড়ুন হিরো, আমার চাকরি হওয়ার আগে। শামিন আনন্দিত চোখে লকেটটার দিকে তাকিয়ে থাকে। তারপর মিঞ্জুর দিকে কৃতজ্ঞ ভঙ্গিতে তাকিয়ে বলে, অসংখ্য ধন্যবাদ মিঞ্জু। তুমি চাইলে আমি তোমাকে কিছু ক্যাশ। শামিন ওয়ালেট থেকে কয়েকটা নোট বের করতে থাকে। মিঞ্জু শামিনকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই। তারপর কয়েক মুহূর্ত কিছু একটা ভেবে বলে, আছে অর্ধেক দিন, ভালো মানুষের একটা দাম আছে। ফ্রিতে ভালো মানুষই দেখানো ঠিক না। একটু থেমে তারপর আবার বলে, আমার ছোট বোনের জুতো কিনবো। শামিনের হেসে পুরো টাকাটা মিঞ্জুর হাতে দিয়ে বলে, ওটাই দাও, তোমার নিজের জন্যও কিনে নিও। গভীর রাত। সবাই আলোর দিকে কৌতূহলী নিয়ে তাকিয়ে আছে। আলো সরাসরি রিসেপশনে চলে যায়। রিসেপশনিস্ট মেয়েটি আলোর দিকে তাকিয়ে হেসে বলে, বলুন ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার স্বামী 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে হোটেল থেকে বের হয়েছে। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য কোনো উপায় নেই তার সাথে যোগাযোগ করার। না আমার কাছে কোনো ক্যাশ আছে না কার্ড। আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব কিছু বুঝতে পারছি না। ম্যাম, আপনার স্বামী কোথায় গিয়েছে? সেন্টোসা আইল্যান্ড থেকে খানিকটা দূরে হাইওয়ে সংলগ্ন অ্যাম্বাসি পার্ক মোটেলে। আমি ঠিকভাবে বলতেও পারছি না, আমি খেয়াল করিনি অত কিছু। আলোর গলা কাঁপছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। রিসেপশনের লোকগুলো আলোর উৎকণ্ঠা বুঝতে পেরে বলে, ম্যাম আপনি বসুন। আলো বসে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেন তার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। রিসেপশনিস্টের লোকগুলো নিজেদের মধ্যে নিজে আলোচনা করে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ম্যাম কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি আপনাকে। তারপর যদি আপনার মন সায় না দেয় আমরা পুলিশকে ইনফর্ম করব। মাত্র 5 ঘন্টা হয়েছে। মাত্র 5 ঘন্টা আপনাদের কাছে মাত্র মনে হচ্ছে? এখান থেকে সেন্টোসা আইল্যান্ড যেতে কতক্ষণ লাগে? কতক্ষণ? আলোর গলা কাঁপছে। এখন সে দাঁড়িয়ে থাকতেও পারছে না। গতকাল রাতের ঘটনা মনে করে আতঙ্কে ভেতরটা জমে যাচ্ছে। তুমি শামিনের বউ না? বাংলা ভাষা শুনে আলো ঘুরে তাকায়। নাফিসা কালাম আর তার হাজবেন্ড আলোর দিকে তাকিয়ে আছে। আলোর আতঙ্কিত মুখ দেখে তারা এগিয়ে যায়। আমাকে চিনতে পেরেছ? এয়ারপোর্টে দেখা হয়েছিল। তোমরা এই হোটেলে উঠেছ? তোমার স্বামী কোথায়? আলো অসহায়ের মতো এদিকে ওদিকে তাকিয়ে তাদের কথার জবাব না দিয়ে রিসেপশনে ছুটে যায়। চেঁচিয়ে বলতে থাকে, প্লিজ পুলিশকে ইনফর্ম করুন প্লিজ। নাফিসা কালাম এগিয়ে যায়। আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, কি হয়েছে বেটা? কোনো সমস্যা? আমাদের বলো। আলোর চোখের কার্নিশ ভিজে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে বলে, উনি 5 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছেন, এখনো ফেরেননি। আমারই ভুল, আমার ওনাকে অত রাতে যেতে দেওয়া উচিত হয়নি। আমার ভুল। কাঁপতে থাকে আলো, কিছুতেই ধাতস্থ হতে পারছে না। না পারছে চোখের পানি আটকাতে। রিসেপশনের লোকগুলো শুকনো মুখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ধপ করে একটা সোফায় বসে পড়ে বিড়বিড় করে বলে, কেন?
আমার সাথে এরকম হচ্ছে কেন? নাফিসা আলোর কাঁধে হাত রেখে বলে, শান্ত হও মেয়ে, শান্ত হও। 5 ঘন্টা। 5 ঘন্টার ব্যাপার নয় আন্টি, উনি এমন কখনোই করবেন না, আমি ওনাকে চিনি। কথাটা কোনো মতে বলে শেষ করে এবং শেষমেশ কেঁদেই ফেলে পাথর কন্যা আলোয়। সবাই তাকিয়ে আছে তার দিকে। রিসেপশনের ভদ্রমহিলা পুলিশকে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়। কি হয়েছে আলো? আল্লাহর দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে শামিনের কণ্ঠস্বর শুনে আলোর মাথা তুলে তাকায়। তাদের আশেপাশে লোকজন তাদের দেখতে থাকে। লবিতে একটা সোফাতে আলো বসেছিল। শামিন দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভেজা দুটি চোখের দৃষ্টি শামিনের চোখের দিকে। শামিন আলোর মুখোমুখি দাঁড়ায়। কি হয়েছে আলো, বলো, তুমি এভাবে কাঁদছো কেন? আলো চুপ করে শামিনের চোখের দিকেই তাকিয়ে থাকে। শামিন রাগী গলায় বলে, উত্তর দাও, কাঁদছো কেন মেয়ে? কি হয়েছে তোমার? আলো কোনো জবাব দেয় না। পাথরের মতো দাঁড়িয়ে আছে সে এবং পরক্ষণেই শামিনকে হতভম্ব এবং চমকে দিয়ে হুট করে সবার সামনে শামিনকে জড়িয়ে ধরে বলবো, ঘটনার আকস্মিকতায় হতভম্ব শামিন বোকার মতো চারিদিকে তাকাচ্ছে। শামিনের পেটের কাছে শার্ট খামচে ধরে রেখেছে আলো। হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে শামিনের চোখ বড় বড় হয়ে গেছে। সে কি স্বপ্ন দেখছে? স্বপ্ন এত স্পষ্ট হয়, এতটা রঙিন? মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে সবাই তাদের দেখছে। রিসেপশনে লোক ছাড়া হয়ে গিয়েছে। আলো তখনও শামিনের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে রেখেছে, কোনো নড়াচড়া করছে না। শামিনের মনে হচ্ছে আলো নিঃস্বার্থ পর্যন্ত নিচ্ছে না। না চঞ্চল উড়নচণ্ডী মেয়েটার কেমন অদ্ভুত শান্ত নমনীয় লাগছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তীব্র অনুভূতির ঘোর কাটছে না। শামিন যথাসম্ভব চেষ্টা করে নিজেকে বাস্তবে, না এটা কোনো স্বপ্ন নয়। সে চোখ নামিয়ে আলোর মাথার দিকে তাকায়, দৃষ্টি আলোর স্মৃতিতে নিবদ্ধ করে নরম গলায় বলে, কি হয়েছে আলো? অথবা আলো কোনো কথা বলে না, একইভাবে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। শামিনের বুকে মাথা ঠেকিয়ে পাশ থেকে নাসিফা কালাম বলে ওঠে, তুমি এলে শেষমেশ শামিন? কোথায় গিয়েছিলে এত রাতে? এদিকে তোমার স্ত্রী কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছিল। ভেবেছে তার 5 ফুট 11 ইঞ্চি সুস্বাস্থ্যবান স্বামীকে কেউ তুলে নিয়ে গেছে, অথবা হারিয়ে গেছে তার স্বামী। এক্ষুনি পুলিশ নিয়ে তোমাকে খুঁজতে যাচ্ছিল তোমার বউ। শামিন অবাক হয়ে নাফিসার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আশেপাশের লোকজন নিজেরা নিজেদের কাজে মন দেয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে তারা নাক গলাতে ইচ্ছুক নয়। আলো সেই যে মুখ লুকিয়েছে, চোখের কার্নিশ এখনো ভেজা মেয়েটার। শামিন নরম গলায় জানতে চায়, কি হচ্ছিল এসব? শামিনের প্রশ্নের জবাব আলো দেয় না। আতঙ্কিত ভীত কান্না ভেজা মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে এক ঝটকায় শামিনের হাত সরিয়ে দেয় নিজের থুতনি থেকে। তারপর ছুটে যায় লিফটের কাছে। শামিন বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। নাফিসা বলে, দেখছো কি দাঁড়িয়ে? যাও। শামিন নাফিসার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা? আমাদের রুম নাম্বার 837। কাল দেখা হবে। এখন যাও ছেলে, তোমার বউয়ের মান ভাঙাও, যাও। দেখে মনে হচ্ছে প্রচুর খেপেছে তোমার বউ। আলো দাঁড়াও বলছি। আলো, কথা শোনো। মেয়েটা আলস ছাড়াই না, পিছু ঘুরে তাকাই না, লিফটে উঠে পারে। যে লিফট তাকে আলো উঠেছে সেটাতে ঢোকার চান্স পেল না শামিন। জলদি পাশের লিফটে উঠে পড়ে সে। 6 তলায় উঠে আলোর পিছু নেয়। পেছন থেকে ডেকেই যাচ্ছে আলোর নাম ধরে। আলো রাগান্বিত চেহারা নিয়ে ছুটতে থাকে এক 24-এর দিকে। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। শামিন চেঁচাতে গিয়ে থাকে, আলো স্টপ। মানুষ আমাকে স্টকার ভেবে গণপিটুনি দেবে। দেশের সূর্য সন্তান বিদেশের মাটিতে গণপিটুনি খাবে, এটা চাও তুমি? দৌড় প্রতিযোগিতায় শামিন ইয়াসার মির্জা তার সহধর্মিনীর কাছে হেরে যায়। নিজেদের রুমে ঢুকে আলো দরজা লক করে দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। শামিন এসে দরজা বাইরে দাঁড়িয়ে পড়ে। হাঁপাতে থাকে সেও। কিছু সময় পরে নরম গলায় বলল, দরজা খুলো আলো। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে খুলবে না দরজা। খুললেই বা এটাই ওই দায়িত্ব জ্ঞানহীন পুরুষটার উপযুক্ত শাস্তি। শামিন দরজার আলতো করে চাপড় মেরে বলল, প্লিজ আলো, দরজা খুলো। দেখো সবাই আমাকে দেখে হাসছে, খুলে দাও দরজাটা। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে, বড্ড অবিচার করো তুমি আমার সাথে। দোষ কি করেছি সেটা না জানিয়ে শাস্তি দিচ্ছ।
গত 6 ঘন্টায় আপনি লকেট উদ্ধারের পাশাপাশি আর কোন কোন রাষ্ট্র উদ্ধার করে এসেছেন সেটার বিবরণ দিন ইয়াসার মির্জা। আপনার হাতে সময় 5 মিনিট। এই 5 মিনিটে গত 6 ঘন্টার প্রত্যেকটা মিনিটের হিসেব আপনাকে দিতে হবে। চেঁচিয়ে বলে ওঠে আলো। স্বামীনের শার্টের বুক পকেটে রেখে স্বামীন হেসে ফেলে। পরক্ষণেই বলতে থাকো, এখান থেকে ভিভো সিটি মলে যেতে 40 মিনিট লেগেছে আরো, ক্যাব পাচ্ছিলাম না। তারপর ওখান থেকে 20 মিনিটে ওই মোটেলে পৌঁছালাম। এই গেল 1 ঘন্টার হিসেব, পেয়েছো? পেয়েছি। ঠান্ডা গলায় বলে আলো। তারপর মোটেলের রিসেপশনিস্টের সাথে কথা বলে ম্যানেজারকে মানিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি তোমার লকেটটা সেই ওয়াশরুমে। এতে চলে গিয়েছে প্রায় 2 ঘন্টা। 3 ঘন্টার হিসেব পেয়েছো? পেয়েছি। এরপর যখন লকেটটা খুঁজে পাইনি তখন ওই রুম বয়কে ডেকে আনিয়ে জিজ্ঞাসাবাদ করে লকেটটা উদ্ধার করতে করতে আরো 1 ঘন্টা চলে যায়। 4 ঘন্টার হিসেব পেয়েছো? পেয়েছি। মোটেল থেকে লকেটটা নিয়ে বের হওয়ার পরে একটু হালকা হতে একটা পাবলিক টয়লেটে ঢুকেছিলাম। বেরিয়ে দেখি সেন্তোসা টু ভিভো সিটি মলের রাতের শেষ বাসটা 3 মিনিট আগে চলে গিয়েছে। কপাল আমার, ওখানে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টার মতো। একটাও ক্যাব পাচ্ছিলাম না, ফোনটা ডেড হয়ে পড়েছিল। তারপর বাধ্য হয়ে হাঁটতে শুরু করি শর্টকাট রাস্তা ধরে। আরো 20 মিনিট চলে যায়। 4 ঘন্টা 50 মিনিটের হিসাব পেয়েছো? পেয়েছি। আমি ভিভো সিটি মল থেকে বেরিয়ে সৌভাগ্যক্রমে একটা ক্যাব পেয়ে যাই। এখানে পৌঁছাতে আরো 40 মিনিট লেগে যায়। 5 ঘন্টা 30 মিনিটের হিসাব পেয়েছো? পেয়েছি। বাকি আধ ঘন্টার শেষের 15 মিনিট তো তুমি আমাকে জড়িয়ে ধরেই ছিলে আরো। গরম ঠালাই বলে স্বামীন। ওই আধা ঘন্টার প্রথম 15 মিনিটের হিসেব দিন। তেজি কণ্ঠে আলো বলে। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে, সেন্তোসা টু ভিভো সিটি মলের রাতের শেষ বাসটা যেটা আমি মিস করেছিলাম সেটা অ্যাক্সিডেন্ট করেছে আরো। হোটেলের সামনে এসে খবরটা শুনতে পেয়ে থমকে দাঁড়িয়েছিলাম 15 মিনিট। আলো কেঁপে ওঠে। স্বামীন চুপ করে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে জোরে নব ঘোরার শব্দ হয়। দরজা খুলে আলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বামীন কয়েক মুহূর্ত আলোর মুখের দিকে তাকিয়ে রুমে ঢুকে দরজা লক করে ঘুরে আলোর দিকে তাকায়। চোখের কার্নিশ এখনো ভেজা আলোর রানীর স্বামীনের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি এখানে আমার সার্জারির জন্য এসেছি, আপনার জন্য দুশ্চিন্তা করে রাত পার করে দিতে নয় ইয়াসার মির্জা। স্বামীন কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে আলোর দিকে। তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, রাত পার করলে কই, সকাল হতে এখনো 2 ঘন্টা দেরি। কথাটা বলে শেষ করতে পারে না স্বামীন। আসে এলোপাথারি স্বামীনের বুকে কিল ঘুষি মারতে থাকে। দাঁতে দাঁত চেপে স্বামীন উচ্চ শব্দে হেসে ফেলে। হাসতে হাসতে আলোর দুহাত শক্ত করে ধরে ফেলে। ধীরে ধীরে আলো শান্ত হয়। তার দৃষ্টি স্বামীনের চোখের দিকে। স্বামীন ও তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছে। ওই চোখে আজ কোনো ঘৃণা নয়, বরং তার জন্য অনুভূতি দেখতে পাচ্ছে সে। তবে কি স্বামীন ইয়াসার নির্বাচনে জয়ী হয়েছেন? অস্ফুট স্বরে বলে ওঠে স্বামীন। স্বামীর গায়ে হাত তুলতে নেই মূর্খ মেয়ে, তোমার মা তোমাকে সহবত শেখায়নি? আলো চুপ করে থাকে। আলোকে টেনে নিজের অনেকটা কাছে নিয়ে গিয়ে স্বামীন ধমকের সুরে বলে, ইম্পসিবল লেডি, তোমার জন্য আজ আমি মারা পড়তে যাচ্ছিলাম। ঢং করে লকেটটা খুলে কেন রেখেছিলে? বেশ হতো ওই বাসে যদি আমি থাকতাম। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। আলো তার মুখ চেপে ধরে ডান হাত দিয়ে। স্বামীন চোখ বড় বড় করে রেখেছে। আলো ধরা গলায় বলল, বলবেন না এমন কথা। ঠোঁট কাঁপছে আলোর। স্বামীন বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মুখের অপর থেকে আলোর হাতটা ধীরে ধীরে সরিয়ে দেয়। আলো তার দিকে তাকিয়ে আছে। তার হাতটা মুঠি করে শক্ত করে ধরে স্বামীন বলতে থাকে, ফেরাউন মরে গেলে তোমার কি আছে আর? ছি, এসব আর কখনো যেন না শুনি। ফেরাউনের সাথে নিজের তুলনা দেবেন না, মজা করেও না। জালিমের সাথে নিজের তুলনা দিতে নেই। চাপা স্বরে চেঁচিয়ে বলে আলো। স্বামীন ম্লান হাসে। নরম গলায় বলে, তুমি তো বলতে আমাকে এটা। রাগ ছিল, ঘৃণা ছিল। ছিল? শব্দটা উচ্চারণ করে আলোর চোখে চোখ রাখে স্বামীন। আলো চোখ নামিয়ে নেয়। স্বামীন বলতে থাকে, ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল, অতীতকার। তার মানে এখন নেই, রাগ নেই, ঘৃণাও নেই। আলো নিচুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, না, কোথায় গিয়েছে সেসব? জানি না।
আচ্ছা ঠিক আছে, রাগ নেই, ঘৃণাও নেই, তাহলে তো এখন অন্য কিছু একটা আছে। সেটা কি? জানি না। স্বামীর মুখে চকারান্ত শব্দ করে বলে। জানো কি তুমি? আমি কিচ্ছু জানি না। আলো কাঁপা কাঁপা গলায় বলে। স্বামীর আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে খেতে। এই যে মাথা মোটা মেয়ে, আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে ভালোবাসা। অনেক বড় ভুল হয়েছে আমার। তোমাকে কিচ্ছু জানতে হবে না। তুমি এখানে জানি না জব করতে থাকো। আমি বাইরে গেলাম, দরজা লক করে দাও। দরজা খুলে স্বামীন বেরিয়ে যেতে নেয়। পেছন থেকে আলো স্বামীনের হাত ধরে ফেলে। স্বামীন আলোর দিকে তাকায়, বিরক্ত ভঙ্গিতে বলে। কি কি সমস্যা? কি চাও? আলো অপলক স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন ধমকের সুরে বলে। কি বলবে না? কি চাও, নাকি কি চাও সেটাও জানো না? জানি। অস্ফুট স্বরে বলে আলো। কি কি চাও? সংসার করতে। আপনার সাথে সংসার করতে চাই ইয়াসার মির্জা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো ধরা গলায় বলে। স্বামীন একদৃষ্টিতে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে। আমি আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকার করতে চাই। কথাটা অত্যন্ত স্বাভাবিকভাবে বললেও আলোর দুচোখ বেয়ে নিশ্চোপে তরল গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস স্বামীন সেই গড়িয়ে পড়া তরলের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকায়। তার ইচ্ছে করছে এক্ষুনি এই মুহূর্তে তার বউকে কোলে তুলে নিয়ে পুরো সিঙ্গাপুর সিটিতে আনন্দ মিছিল করতে। আজ সে জিতেছে সে। ওই পাথর কন্যা অমানবিক নয়, তাকে জিতিয়ে দিয়েছে। নিজের ভিতরটা উত্তেজনায় তোলপাড় করে দেওয়া অনুভূতিকে দমিয়ে রেখে সে আলোর কাছে এগিয়ে যায়। দুহাতে বুড়ো আঙ্গুল দিয়ে আলোর চোখের কার্নিশ মুছিয়ে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলতে থাকে। যুদ্ধ চলছিল, ভীষণ ভয়াবহ যুদ্ধ। কেউ কারো কাছে হার স্বীকার করতে রাজি নয়, কিন্তু শেষমেশ একটা তুখোড় আত্মগরিমায় ভরপুর নারীর সত্তা দুর্বল প্রমাণিত হয়েছে। সে হার স্বীকার করে নিয়েছে অদম্য শক্তিশালী একজন স্ত্রী সত্তার কাছে, যে স্ত্রী সত্তার কাছে একটা কাগজ অনেক বড় গুরুত্ব বহন করে। গলা থেকে আরও কোনো কথা বেরোতে চাইছে না, তবু একটা গভীর নিঃশ্বাস ফেলে স্বামীনের চোখের দিকে তাকিয়ে কোনো মতে আলো বলে ওঠে। এখন আমি কি করব মেয়র সাহেব? একটু থেমে আলো তারপর আবার বলতে থাকে। একজন কঠিন নারী সত্তায় পরাজয়ের আনন্দ করব, নাকি একজন স্ত্রী সত্তা জয়ের আনন্দ করব? কি করব মেয়র সাহেব? তাকিয়ে আছে আলো তার স্বামীর দিকে। স্বামীন চুপ করে দেখছে আলোকে। আলো বলতে থাকে। আমি জানি না, আপনি বলে দিন। তার আগে প্লিজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। গত 6 ঘন্টায় অনেক বড় একটা যুদ্ধ শেষ হয়েছে আমার ভেতরে। আমি একটু প্রশান্তি চাচ্ছি মেয়র সাহেব। যুদ্ধ বিধ্বস্ত শরীরটা একটু স্বস্তি চাচ্ছে। স্বামীন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোকে বুকে টেনে নেয়। আলোর মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দীর্ঘ সময় দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ আলো অস্ফুট স্বরে বলে ওঠে। কেন বলুন তো, অনুভূতিরা এত অবুঝ কেন? এরা কেন একজন অপরাধের জন্য জড়ো হয়েছে বলুন না? আলোকে নিজের থেকে আলাদা করে সামনে দাঁড় করিয়ে তার মুখটা উঁচু করে ধরে। চোখে চোখ রেখে স্বামীন বলে। আমিও জানি না। আলো কিছু সময় স্বামীনের দিকে তাকিয়ে আছে, চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। স্বামীন ওয়ালেট থেকে লকেটটা বের করে আলোর গলায় পরিয়ে দিতে দিতে বলে। তৃতীয় এবং শেষবারের মতো পরিয়ে দিচ্ছি এটা তোমায়। যদি আর কখনো কেয়ারলেসের মতো এটা হারিয়ে ফেলো, তাহলে শাস্তি দেবো তোমাকে। লকেটটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আলো। স্বামীন অনেকটা কাছে চলে যায় তার। এক হাতে আগলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে। তুমি আমাকে জিতিয়ে দিলে আসিয়া, ধন্যবাদ স্বরূপ। আমি কি আমার বউকে একটা চুমু দিতে পারি? আলো চোখ নামিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। এর আগেও তো দিয়েছেন, কখনো তো অনুমতি নেননি। স্বামীন ম্লান হেসে ঠান্ডা গলায় বলল। কারণ আমি চুমুটা কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া তোমার ওই নাকের ডগায় দিতে যাচ্ছি। আলো নিচু মাথাটা আরো নিচু করে ফেলে। ধীর পায়ে খানিকটা পিছিয়ে যায় সংকোচে লজ্জায়। স্বামীন ম্লান হেসে এগিয়ে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে
আলোকে পাঁচাকোলা করে তুলে নেয়। আলো চমকে ওঠে। লজ্জার আতিশয্যে স্বামীনের বুকের কাছে শার্ট খামচে ধরে। তখনই দেখতে পায় তার বুক পকেটে একটা ক্ষুদ্র সাদা রঙের অচেনা ফুল। এটা এতক্ষণ সে খেয়াল করেনি। আলো ফুলটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যেন জানতে চাইছে। স্বামীন আলোকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে নিজেও পাশে বসে। দৃষ্টি আলোর দিকে রেখে বুক পকেট থেকে ফুলটা বের করে আলোর খোপায় গুজে দিতে দিতে আলোর কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, সাদা ফুলের ভাগ্য ভালো, আমার আসিয়ার খোপা পেল। আলো চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় মুগ্ধতা নিয়ে স্বামীন তার স্ত্রীকে দেখতে থাকে। তারপর উঠে দাঁড়ায়, নিচু স্বরে বলে, ধন্যবাদ স্বরূপ চুমোটা দিতে দিলে না। ধন্যবাদ স্বরূপ এক কাপ কফি বানিয়ে খাওয়াতে চাই, খাবে? আলো নিশ্চুপ। স্বামীন বলে, একটা গোটা রাত নিয়ে ঘুম, বেশ মাথা ধরেছে আমার, সাথে আমিও খাবো। আলো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আমি বানিয়ে দিচ্ছি। চুপচাপ বসে থাকো। আলোকে থামিয়ে দেয় স্বামীন। আলো বসে পড়ে। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে গিয়ে স্বামীন ফোনটাকে চার্জে বসিয়ে দেয়। কফি বানাতে বানাতে আলোকে বলে, কয় চামচ চিনি? 1 চামচ। অস্ফুট স্বরে বলে আলো। কফির মগটা আলোর সামনে ধরে। আলো মগটা নিয়ে নেয়। স্বামীন আলোর পাশে বসে পড়ে। দুজনের মধ্যে দীর্ঘশ্বাস পিনপতন নীরবতা বিরাজ করে। হঠাৎ স্বামীন নিজের হাতের মগটার দিকে তাকিয়ে বলে ওঠে, স্বামী ইয়াসার মির্জা তার বউয়ের জন্য কফি বানিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। আলো মুচকি হাসে। তারপর অস্ফুট স্বরে বলে, এই 1 মগ কফির জন্য আজকে আমাকে 6 ঘন্টা টেনশনে রাখার অপরাধ ক্ষমা করা হলো। স্বামীন আলোর দিকে তাকিয়ে চুমুক দেয় কফির মগে। তারপর বলে, ওই হাসিটার জন্য তোমার আজকে লগে ঠেলানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে কফির মগে চুমুক দিয়ে বলে, মনে করে ফোনে চার্জ না দেওয়ার অপরাধটাও ক্ষমা করা হলো। স্বামীনও কফিতে চুমুক দিয়ে বলে, ঠিক আছে, তবে শুরু থেকেই শুরু হোক। আমাকে ভুল বুঝে জনসভায় চর মারার অপরাধ ক্ষমা করা হলো। আলো হেসে ফেলে। তারপর মগে চুমুক দিয়ে বলে, আমার ভোলা ভালা ভাই দুটোকে ফাঁসিয়ে আমাকে দিয়ে পা ধরানোর অপরাধ ক্ষমা করা হলো। স্বামীন ম্ল্যান হাসে। কফিতে চুমুক দিয়ে বলে, সবখানে সবার সামনে আমাকে উল্টো পাল্টা কথা শোনানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো মগে চুমুক দেয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভয় দেখিয়ে আমাকে জোরপূর্বক বিয়ে। থেমে যায় আলো। স্বামীন আলোর দিকে তাকায়। হাতের কফিটা মগটা পাশে রেখে আলোর হাত থেকেও কফির মগটা সরিয়ে রাখে। তারপর আলোর হাত দুটো মুঠি করে ধরে নিজের হাতে চোখ রাখে আলোর চোখে। নরম গলায় বলে, করতে হবে না ক্ষমা, তুমি বরং। করা হলো, ক্ষমা করা হলো। মৃদু স্বরে বলে ওঠে আলো। স্বামীন তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে। আলো বলতে থাকে, যথেষ্ট শাস্তি আপনাকে দিয়েছি, ওই অপরাধটাও ক্ষমা করা হলো। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর হাতে চুমু খায়। আলো নরম গলায় বলে, সম্ভবত আমার জন্যই আপনার বাবার মৃত্যু হয়েছে। আমি পরোক্ষভাবে দায়ী। আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি? কথাটা বলে আলো শেষ করতে পারে না। স্বামীন আলোকে টেনে নিজের বুকে নেয়। আলো চুপটি করে থাকে। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্বামীন বলে, সব খারাপ স্মৃতি আমি এই কফির সাথে গিলে নিয়েছি। আর কিছু বাকি নেই, কিছুই নেই। আমিও গিলে নিয়েছি। ফিসফিসিয়ে বলে ওঠে আলো। ধীরে ধীরে মাথা তুলে আলো স্বামীনের চোখে চোখ রাখে। স্বামীন আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য নয় আলো, তুমি আমার জীবনের সৌন্দর্য। তোমার অনুপস্থিতিতে আমি কুৎসিত। আমি আমার আলো, তুমি আমার আলো। অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে স্বামীন ইয়াসার অনুমতির অপেক্ষা না করেই তার স্ত্রীর নাকের ডগায় চুমু খেয়ে বসে। আচমকা পরম স্পর্শ পেয়ে আলো লাজুক মুখটা নামিয়ে রেখে বসে থাকে চুপচাপ। অন্ধকার গেটে যেতে শুরু করেছে। আলো কিছু সময় পরে স্বামীনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশেপাশে তাকায়। তারপর উঠে গিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে নেয়। স্বামীন বসে বসে আলোকে দেখতে থাকে। তারপর উঠে গিয়ে বিছানায় বালিশটা ঠিক করে রাখে।
মোনাজাত শেষ করে উঠে ঘাড় ঘুরিয়ে স্বামীনকে দেখে আলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। তার আগে একটা কালো রঙের পাঞ্জাবি। লোকটাকে পাঞ্জাবিতেই বেশ মানায়। তোয়ালে খুঁজে না পেয়ে স্বামীন আলোর মাথা থেকে ঘোমটা নিয়ে আঁচল দিয়ে মুখ খুঁজতে শুরু করে। আলো লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। স্বামীন বলে ওঠে, তুমি কি জানো, লজ্জা পেলে তোমাকে 3 গুণ বেশি সুন্দর লাগে। না, জানি না। নিচু স্বরে বলে আলো। স্বামীন আলোর আঁচল তার ডান কাঁধে টেনে দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। গায়ে চাদর টেনে দিয়ে নিচু স্বরে বলে, এখানে এই সিঙ্গাপুরে যত খুশি আমাকে দিয়ে নিজের সেবা করিয়ে রাখো। বাংলাদেশে ফিরে গিয়ে একেবারে স্বামীর বাচ্চা বউ হয়ে যেতে হবে। একচুলো ছাড় পাবে না তুমি আসিয়া। আলো তাকিয়ে থাকে স্বামীনের দিকে। স্বামীন নিজের বিছানায় শুয়ে থাকে, চাদর টেনে আলোর দিকে ফিরে শোয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। দুটো আলাদা বিছানায় শুয়ে আছে। দুটো বিছানার দূরত্ব 1 কি 2 গজ। দুটো শরীরেরও দূরত্ব তেমন। কিন্তু দুটো স্বামী ইয়াসান মির্জা এক সমুদ্র ধৈর্য ব্যয় করে সেই দূরত্ব কাটিয়ে উঠেছে অবশেষে। দুটি মন থেকে অপরকে আলিঙ্গন করে রেখেছে। কি দেখছো না ঘুমিয়ে? আলোর চোখের দিকে তাকিয়ে স্বামীন প্রশ্ন করে। আলো মৃদু স্বরে বলে, আপনাকে। ঘুমিয়ে পড়ো। দুরাত ঠিকভাবে ঘুমাতে পারোনি। এখন পুরো সিঙ্গাপুর স্মৃতি জেগে উঠবে আর আমরা ঘুমাবো। কথাটা বলেই স্বামীন হাই তোলার ভান করে। আলো আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে দু চোখ বন্ধ করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে ঘুমের রাজ্যে যায়। স্বামীন দেখতে থাকে আলোকে অপলক দৃষ্টিতে। সার্জারি করাবে না? এসব কি বলছো স্বামী? মজা করছো? না আন্টি। রুবির কথার জবাবে স্বামীন বলে। রুবি হতভম্ব হয়ে যায়। ফোনটা বা কান থেকে ডান কানে ধরে বলে, কেন? আন্টি, ওর ওই ক্ষত নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আমি ওকে বোঝাতে যাচ্ছি ওই ক্ষত নিয়েও ও আমার কাছে নিখুঁত, তাই চাচ্ছি না। রুবি হেসে ফেলে, পর বলে ওঠে, তোমার ছেলে মানুষকে আমি সাধুবাদ জানাতে পারলাম না স্বামী। এটা ওর ভালোর জন্য করা হবে, সেটা তুমিও জানো। ও তোমার চোখে নিজেকে দেখবে, সে কথা ঠিক, কিন্তু কখনো কখনো তো নিজেও নিজেকে দেখবে, তাই না? স্বামীন চুপ করে থাকে। রুবি হাসতে হাসতে বলে, তোমাকে দেখলে অবাক হতে হয় স্বামী। একটা মেয়ে তোমাকে এভাবে দখল করে নিয়েছে, সত্যি মেয়েটার মধ্যে কিছু তো আছে। একটু থেমে রুবি বলতে থাকে, সিঙ্গাপুর গিয়েছ, সব রেডি, এখন সার্জারিটা করিয়ে ভালো ভালো ফিরে আসো। বোকা বোকা কথা বলে নিজেকে মহাপুরুষ সাজানোর প্রয়োজন নেই। তুমি তাকে ভালোবাসো, তার ক্ষত নিয়ে তোমার আপত্তি নেই। তাই বলে একটা মেয়ে শরীরে ক্ষত নিয়ে ঘুরবে? বোকা ছেলে, রাখো এখন। রুবি ফোন কেটে দেয়। স্বামীন খোলা বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকে। এখন দুপুর। তার চোখের পাতা 1 মিনিটের জন্যেও লাগেনি। ঘাড় ঘুরিয়ে রুমের ভিতরে বিছানায় ঘুমন্ত আলোকে দেখে। গভীর ঘুমে আচ্ছন্ন আলো। ধীরে ধীরে আলোর বিছানার কাছে এগিয়ে গিয়ে একপাশে চুপচাপ বসে। তারপর আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে একটা চুমু বসাতেই যাচ্ছিল, তখনই আলো চোখ খুলে পিটপিট করে তাকায়। স্বামীন থতমত খেয়ে যায়। আলো ধীরে ধীরে উঠে বসে আশেপাশে তাকায়। স্বামীন বলে, দুপুর হয়ে গিয়েছে, তাই রাখতেই যাচ্ছিলাম তোমাকে। খিদে পেয়েছে খুব। আলো চোখ ডোলে স্বামীনের দিকে তাকায়। মানুষটা সম্ভবত এইমাত্র গোসল সেরেছে। চুলগুলো ভেজা। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু সময় দিন, আমি রেডি হচ্ছি। চোখ থেকে এখনো ঘুম সরে যায়নি আলোর। উঠে দাঁড়াতে গিয়ে টলতে থাকে। স্বামীন শক্ত করে ধরে ফেলে। মাথা ঘুরিয়ে আলো তাকায় স্বামীনের দিকে। তারপর ওয়াশরুমে ঢোকে। আলোর লাগেজ থেকে একটা শাড়ি বের করে বিছানার উপর রেখে স্বামীন নিজেও রেডি হয়ে নেয়। মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই আলোর চোখ চলে যায় বিছানার উপরে রাখা শাড়িটার দিকে। মাথা ঘুরিয়ে স্বামীনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। হাত ঘড়িটা হাতে পরে নিয়ে স্বামীন বলে, ওই শাড়িটা পরো। আলো এগিয়ে গিয়ে শাড়িটা হাতে তুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, কমলা আমার অপ্রিয় একটি রং। আমারও অপ্রিয়, কিন্তু কমলা রঙের শাড়িতে তুমি আমার প্রিয়। আলো শাড়ি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্বামীন বলে, তৈরি হয়ে থেকো, আমি নাফিসা আন্টির কাছে যাচ্ছি কথা বলতে। একটু পর এসে তোমাকে নিয়ে যাব।
শামিন চলে যায় দরজায় লক করতে। আলো নিজেকে চড়িয়ে নেয় কমলা রঙের সিল্কের শাড়িটাতে। বুকে আঁচল তুলে সে বুঝতে পারল শামিনের কথা মিথ্যে নয়, এই রংটাতে তাকে মানায়। শ্যামলা ধাঁচের মেয়েদের উচিত এই রংটা পরে দেখা, নিজেরাই নিজেদের মুগ্ধ হয়ে দেখবে। ফোনের রিংটোন বেজে উঠল, আলোর ঘোর কেটে যায়। ওটা শামিনের ফোনের রিংটোন। ফোনটা ফেলে রেখে গিয়েছে ওই লোকটা। রিংটোন বাজতে বাজতে কেটে যায় প্রথমবার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই আবার বেজে ওঠে রিংটোন। অনেকটা দ্বিধা নিয়ে সে ফোনটা হাতে তুলে দেখতে পায় ইসমামের ফোন। চোখে মুখে অস্বস্তি ছেয়ে যায় তার। ফোনটা রেখে দেয় সে, কিন্তু ইসমাম অনবরত ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ আলো সংকোচের সাথে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, ভাইয়া। আমি। আলো অস্ফুট স্বরে বলে। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, ভাইয়া কোথায়? একটু বাইরে গিয়েছেন। আসলে বাবা ডেথ সার্টিফিকেটটা দরকার ছিল। মেজো ভাইকে ফোন দিয়েছিলাম, সে আউট অফ দ্য সিটি, ঈশিতা ভার্সিটিতে। আমার জানা মতে ভাইয়ের ল্যাপটপে কপি আছে, একটু বলে দেবে ভাইয়াকে? ইটস আর্জেন্ট। আচ্ছা, আসলেই বলবো। দুজনেই চুপচাপ হয়ে যায়। ক্ষণবাদে ইসমাম বলে ওঠে, ওখানে ঘুরতে যাওনি কোথাও? নিয়ে গিয়েছিলেন উনি কাল সেন্টোসা আইল্যান্ড। না। আচ্ছা, আজ ছবি তুলবে, ভাইয়াকে বলবে আমাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে। আলোর অস্বস্তি হচ্ছে, ফোনটা রাখতেও পারছে না। ইসমাম খুবই আগ্রহ নিয়ে কথা বলছে। শামিন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে আলো তার ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, কে ফোন দিয়েছে? আলো ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার ভাই। কে? ইলহাম? না, ইসমাম। ফোনটা নিয়ে শামিন কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। তারপর তার বাবার ডেথ সার্টিফিকেটের কপি ইসমামকে পাঠিয়ে দেয়। আলো আমতা আমতা করে বলে, আপনার পারমিশন না নিয়ে আপনার ফোন ধরেছি। আসলে ও বারবার ফোন দিচ্ছিল, আপনি কি মাইন্ড করলেন? শামিন অবাক হয়ে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, অবশ্যই মাইন্ড করেছি, এত মাইন্ড করেছি যে আমার তো রাগে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আলো বুঝতে পেরে যায় শামিন মজা করছে। সে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা বেঁধে নেয়। শামিন উঠে দাঁড়িয়ে আলোর কাছে চলে যায়। পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে আয়নায় আলোর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে অপলক। আলোর কাঁধে থুতনি ঠেকাতেই পুরুষালী রুক্ষ গালের স্পর্শে আলো শিউরে ওঠে, চোখ নামিয়ে নেয়। জানালা দিয়ে রোদ এসে আলোর মুখে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে চীনামাটির কোনো পুতুল। শামিন মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখতে থাকে। ঘোর লাগা কণ্ঠে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিঁড়ে সূর্যলোকে। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, খেতে যাবেন না? শামিন আলোকে ছেড়ে দিয়ে বলে। আলো শামিনের পিছু পিছু রুম থেকে বের হয়। দরজা লক করে ঘুরে দাঁড়িয়ে শামিন আলোকে দেখতে থাকে। আলো শামিনের থেকে চোখ সরিয়ে নিজেকে দেখে, তারপর আবার শামিনকে বলে, কিছু কি অসুবিধা হয়েছে? শামিন ম্ল্যান হাসে। তারপর আলোর আঁচল টেনে ডান কাঁধে তুলে দিয়ে বলে, এইবার ঠিক আছে। চামচ নাড়ার টুংটাং আওয়াজ হচ্ছে। আলো প্লেটের খাবারটা নাড়াচাড়া করতে করতে বারবার সবার দিকে তাকাচ্ছে। শামিন নাফিসা কালাম এবং তার হাজবেন্ডের সাথে গল্প করছে। আলো নাফিসা কালামকে দেখে ভদ্রমহিলা শার্ট প্যান্ট পরেছেন, গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছেন। তার গল্প থামিয়ে তিনজনই আলোর দিকে তাকায়। নাফিসা বলে, কি ব্যাপার, চুপচাপ যে? বোর হচ্ছে নাকি? আলো মাথা নাড়ায়। বিনয়ের সাথে বলে, না আন্টি, আমি খেতে খেতে কথা বলতে পারি না। খাচ্ছ কই? শামিনের প্রশ্নে আলো তার দিকে তাকায়। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে কথাটি বলে দৃষ্টি নামিয়ে তার প্লেটে রাখে। তারপর আলোর প্লেটে খাবার সার্ভ করে দিতে দিতে নাফিসার সাথে কথা বলতে থাকে। আলো নিজের প্লেটের দিকে বিরস্ব মুখে তাকিয়ে আছে। এত খাবার সে কিভাবে খাবে? সে কি রাক্ষস নাকি? তারা এসেছে বেসংলগ্ন একটি 5 স্টার রেস্টুরেন্টে। কিছুক্ষণের মধ্যে নাফিসা কালামের বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান বন্ধু এসে তাদের সাথে অংশ নেয়। নাফিসা কালাম তাদের আলো আর শামিনের কাঁধে পরিচয় করিয়ে দেয়। শামিন আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে,
কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। খেতে খেতে চুপচাপ দেখতে থাকে শামিনকে। যথেষ্ট সামাজিক একজন লোক, যেভাবে বিদেশিদের সাথে আড্ডা দিচ্ছে, কে বলবে এই লোক পেশায় একজন পলিটিশিয়ান? কেমন ফুরফুরে মেজাজে কথা বলছে সবার সাথে। আমরা এখন কোথায় যাচ্ছি? দলের থেকে পিছিয়ে পড়ায় শামিনের দিকে তাকিয়ে আলো প্রশ্ন করে। শামিন বলে, আর্ট মিউজিয়াম, সেখান থেকে আরও বেশ কয়েকটি জায়গা। কেন, অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। সবাই হাঁটছে জোড়ায় জোড়ায়। স্বামীরা তাদের স্ত্রীদের কোমর জড়িয়ে হাঁটছে। ওসব দেখে আলোর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে যাচ্ছে। তাদের থেকে কয়েক গজ সামনে হাঁটছে নাফিসা কালাম এবং তার হাজবেন্ড। তার হাজবেন্ড তাকে যেভাবে জড়িয়ে ধরে হাঁটছে, তাতে মনেই হয় না তাদের বয়স 50 পেরিয়েছে। পোশাকে, চালচলনে খুবই আধুনিক এই জুটি। হাঁটতে হাঁটতে স্বামীর আর চোখে এক পলক আলোকে দেখে। ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আলোর বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুল জড়িয়ে রাখে। আলো চমকে উঠে তাদের হাতের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে শামিনের চোখের দিকে তাকায়। শামিন সামনের জুটিদের দিকে তাকিয়ে আলোকে বলে, ওটা সুন্দর, তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে বলে। তবে এটা বেশি সুন্দর। আলো চুপ করে হাঁটতে থাকে, আর চোখে বারবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে। মনে মনে বলে ওঠে, এটা আসলেই সুন্দর। এটা সব থেকে সুন্দর মেয়র সাহেব। আর্ট মিউজিয়াম পৌঁছে যে যার বেটার হাবকে নিয়ে আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সব কিছু। শামিনের পাশে আলো চুপচাপ হাঁটছে। হঠাৎ একটা স্ট্যাচুর পাশে শামিন দাঁড়িয়ে পড়ে। আলো মুখ তুলে শামিনের দিকে তাকায়। আলোর দিকে তাকিয়ে শামিন বলে, এখানে দাঁড়াও, কেন? ছবি তুলবো তোমার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন আলোর ছবি তুলতে তুলতে বলে, ঈশিতা পাগল বানিয়ে ফেলেছে তোমার ছবি দেখবে বলে। কই, হাসো। আলো মুচকি হাসে। শামিনও তখনই আলোকে ক্যামেরা বন্দি করে ফেলে। তারপর সেলফি ক্যামেরা অন করে বলে, চলো আমরা ছবি তুলি। ইসমাম চেয়েছে আমাদের দুজনের ছবি, ওর বন্ধুরা দেখবে। আলোর গোটা মুখে অস্বস্তি ছেয়ে যায়। শামিন আলোর ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে দুজনের একটি হাস্য উজ্জ্বল ছবি তুলে নেয়। তারপর বলে ওঠে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে। ইসমাম তোমাকে খুবই পছন্দ করে। তুমি জানো না, যখন তোমার সাথে আমার শত্রুতা ছিল, তখন ফোন করেই বলতো, ভাইয়া মেয়েটাকে শাস্তি দিও না, মেয়েটাকে কিছু করো না। আলোর অস্বস্তি বাড়ছে। সে প্রসঙ্গ পাল্টে বলে, ওইদিকে নিয়ে যান আমাকে, ওই দিকটা ঘুরে দেখব। শামিন হেসে আলোর হাত ধরে। তারপর সামনে এগিয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে সবাই এসেছে শপিং মলে। শামিন আলোকে এক পলক দেখে বলে, যাও ঘুরে দেখো, কিছু পছন্দ হলে আমাকে বলবে। আচ্ছা থাক, তুমি বরং কার্ডটা নিয়ে যাও। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে বলে, আমি কি কিনবো? আমার কোনো কিছুর প্রয়োজন নেই আর। গতকালই তো কত কিছু শপিং করলেন। বিদেশে মানুষ রোজ রোজ আসে না আলো। যাও দেখো কিছু পছন্দ হয় কিনা, আর নিজের জন্য না হলে বাড়ির সবার জন্য দেখতে থাকো। তোমার আমার উভয়ের শ্বশুর বাড়ির জন্য। খালি হাতে দেশে ফিরলে ইস্যু আমাকে ছাড়বে না, আর আমার শ্যালক দুটো মনে মনে ভাববে ওদের দুলাভাই কিপটে। আলো হাসে, নিচু স্বরে বলে, ঠিক আছে, আপনিও আসুন। শামিন আতঙ্কিত গলায় বলে। খেপেছ? মহিলা পার্টির মধ্যে আমি ঢুকবো না। আলো ঘাড় ঘুরিয়ে নাফিসাদের দিকে তাকায়। তারা আলোর জন্য দাঁড়িয়ে আছে। শামিন বলতে থাকে, ওনাদের সাথে গিয়ে দেখো সবকিছু আমি এখানে বসে কফি খেতে খেতে। আলো মাথা নেড়ে ধীর পায়ে চলে যায়। নাফিসা কালাম এবং তার বান্ধবীদের সাথে ঘুরে ফিরে সবকিছু দেখতে থাকে। একটা লেডিস শপে ঢুকে সবাই পোশাক দেখতে থাকে। এখান থেকে নেওয়ার মতো আলো কিছু খুঁজে পাচ্ছে না। কেমন ধরনের পোশাক তাদের বাড়ির কেউ পরে না। ঈশিতা আপু এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও এগুলো কখনো পরে না। এখান থেকে কি কিনবে সে? তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। নাফিসা কালামের একজন বান্ধবী, যার নাম নিশিতা, সে একটি নাইটি পছন্দ করে নিজের গায়ে রেখে মিররে নিজেকে দেখছে মানাবে কিনা। আলোর হঠাৎ খুব হাসি পাচ্ছে। সে কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিশিতা আবার তার একজন ইন্ডিয়ান বান্ধবী শ্যামা পোদ্দারের দিকে তাকিয়ে বলে। শ্যামা পোদ্দার কপাল কুঁচকে দেখতে থাকে তাকে। আলো হেসে ফেলে। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। নাফিসা কালাম বলে, তুমি হাসছো কেন? এসো দেখো এখানে কিছু পছন্দ হয় কি না। আলো হাসি থামিয়ে নিচু স্বরে বলে,
এখানে পছন্দ করার মতো কিছু নেই আন্টি। নেই মানে? এত ভালো ভালো কালেকশন, এই নাইটিগুলো দেখো, এখান থেকে একটা নাও। আলোর কান গরম হয়ে যায়। নাফিসা বলে, এসব পরো না? বেডরুমেও কি এভাবে চাচি আম্মার মতন শাড়ির আঁচল পেঁচিয়ে থাকো? স্বামীন আপত্তি করে না? আলোর যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি সে মেঝে ফাঁক করে ঢুকে যেত নিচে, কিন্তু তার সেই ক্ষমতা নেই। তাই সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। এগিয়ে আসে আলোর দিকে। নাফিসা জ্ঞান দেওয়ার মতো করে বলতে থাকে, শালীনতা এক জিনিস, তুমি পুরো দুনিয়ার কাছে থাকো স্বামী, কে নিষেধ করেছে? তাই বলে হাজবেন্ডের কাছে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না? বেডরুমে করবে এসব? আজকালকার ছেলেদের এসব চাচি আমার মতন লোক মনে ধরে? তোমাকে আসলেই গ্রুমিং করতে হবে। তুমি বাংলাদেশে ফিরে গিয়ে অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবে। আমার বোন যে আছে তার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। আলোর এত অস্বস্তি হচ্ছে সে পালাতেও পারছে না। শিনুলতা একটা টকটকে লাল রঙের নাইটি এনে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা নাও, আজকে তোমার হাজবেন্ডকে চমকে দাও। আলো হাত থেকে নাইটিটা ফেলে দেয়। লজ্জায় তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। নাফিসা হেসে বলে, ঠিক আছে, করতে হবে না, অন্তত আঁচও পেঁচিয়ে থেকো না প্লিজ। আলোর ডান কাঁধ থেকে নাফিসার শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। শ্যামা পোদ্দার একটা মেরুন রঙের নাইটি এনে বলে, আলো, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ম্যাক্সি টাইপ, তোমার টাইপ, সালিন নাইটি। আলো আর দাঁড়াতে পারে না, ছুটে ওই শপটা থেকে বেরিয়ে যায়। নাফিসা তার বান্ধবীদের সাথে হাসতে থাকে। এভাবে ছুটছো কেন? শামিন অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো থমকে যায়। শামিন বলতে থাকে, মনে হচ্ছে কেউ তাড়া করছে তোমায়। এভাবে ছুটছো কেন? এমনি। আলো অস্ফুটের স্বরে বলে। শামিন আলোকে কয়েক পলক দেখে তার দিকে এগিয়ে যায় এবং আবারও তার আঁচল টেনে ডান কাঁধে উঠিয়ে দেয়। আলো শামিনকে দেখছে। শামিন নিচু স্বরে বলে, আন্টি আর তার বান্ধবীরা কোথায়? আলো আঙ্গুল তুলে ইশারা করে শামিনকে দেখিয়ে দেয়। ওই দোকানটাতে। তো তুমি এখানে কেন? যাও ওখানে, কিছু পছন্দ করো। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন বলে, আমার যেতেই হবে। আচ্ছা চলো, যাচ্ছি। শামিন উদ্যত হয়। আলো শামিনের হাত টেনে ধরে বলে, এই না, ওখানে আপনার যাওয়ার দরকার নেই। শামিন আলোর দিকে তাকায়। আলো আমতা আমতা করে বলে, চলুন অন্য কোনো শপে ঢুকি। এক্সকিউজ মি স্যার। ঘুরে দাঁড়ায় শামিন আর আলো। একজন 23-24 বছর তরুণী তাদের দিকে একজন আসছে, তাদের দিকে এগিয়ে আসছে। শামিন আর আলো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি শামিনকে একটি উড়ন্ত চুমু দিয়ে বলে, এটা আপনার জন্য হ্যান্ডসাম। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে শামিন আর আলো। বিদেশি মেয়েটা আরো কাছে চলে আসে। মেয়েটির বান্ধবীরা এসে তাদের ঘিরে ধরে। মেয়েটি চেঁচিয়ে বলে, ইয়েস, আমি জিতে গিয়েছি। শামিন ঘাবড়ে গিয়ে আলোর দিকে তাকিয়ে আলোও তাকায় তার দিকে। চোখ মুখ শক্ত করে ফেলেছে সে। বিদেশিনী মেয়েটি শামিনের দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা ডেয়ার ছিল। ওই যে দেখছেন ক্যামেরা হাতে লোকটি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার। শপিং মলে সবাইকে কিছু না কিছু টাস্ক দিচ্ছে। জিততে পারলে $10 একটি শপিং কার্ড পেয়ে যাব। আমার টাস্ক ছিল এখানে সব থেকে সুদর্শন পুরুষকে তার স্ত্রীর সামনে ফ্লাইং কিস দেওয়া। প্লিজ ডোন্ট মাইন্ড। শামিন কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। সে মনে মনে প্রার্থনা করছে আলো যাতে চুপ থাকে, কিন্তু তার প্রার্থনা কেউ শোনে না। আলো চেঁচিয়ে বাংলায় বলে ওঠে, চুলের মুঠি ধরে একটা চটকানা মারবো শাকচুন্নির দল। শামিন চোখ বড় বড় করে আলোর দিকে তাকায়। বিদেশি মেয়েটি কৌতূহলী হয়ে আলোর দিকে তাকায়। তারপর শামিনকে বলে, কি বলছে আপনার স্ত্রী? সে কি রাগ করেছে? না, আমার স্ত্রী বলেছে ইটস ওকে। আমরা কিছুই মনে করিনি, আপনারা যান। মেয়েটি কৃতজ্ঞ চোখে আলোর দিকে তাকায়। শামিন বিনয়ের সহিত মাথা নুইয়ে বলে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট ক্রিয়েটার এগিয়ে এসে বিদেশি মেয়েটির হাতে তার পুরস্কার তুলে দেয়। শামিন দাঁড়িয়ে আছে বোকার মতো। আলো দাঁড়িয়ে আছে কঠিন হয়ে। কন্টেন্ট ক্রিয়েটার শামিনদের দিকে তাকিয়ে মুখ ভর্তি প্রশস্ত হাসি নিয়ে বলে, হ্যালো, আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট এভার সিঙ্গাপুর। আপনারা কি আমার সাথে একটি খেলা খেলতে চান? জিতলে আপনাদের জন্য থাকছে একটি $10 শপিং কার্ড।
আলোর ইচ্ছে করছে ওই উল্লুকটার মাথাটা দেওয়ালে ঠেকিয়ে দিতে। নিজেকে সংযত করে উল্টো পথে হাঁটতে শুরু করে। শামিন তার পিছু পিছু চলে যায়। কন্টেন্ট ক্রিয়েটার পেছন থেকে চেঁচিয়ে থাকে। ম্যাম, আপনাদের খুব সোজা টাস্ক দেবো, ঘাবড়াবেন না, দাঁড়ান। আলো চোখ মুখ অন্ধকার করে হাঁটছে। শামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে নরম গলায় বলে, হ্যালো, এটা ফরেন কান্ট্রি, এখানে ওগুলো স্বাভাবিক। জানি, নতুন কিছু বলুন। ঠান্ডা গলায় জবাব দেয় আলো। শামিন বলতে থাকে, আমার সাথে খচখচ কেন করছো? আমি কি মেয়েটাকে বলেছি এসো এসো আমাকে উড়ন্ত চুমু দিয়ে যাও? কোনো রিয়্যাক্ট কেন করলেন না? আমি করলাম, সেটাও ছাপিয়ে গেলেন। খুব সুখ সুখ লেগেছে তাই না, বজ্জাত পুরুষ লোক? হ্যালো, এভাবে কেন বলছো? অনেকবার মাপ চেয়েছে তো, এখন কি আমি থানা পুলিশ করব? আলো কোনো উত্তর দেয় না, হাঁটতে থাকে। শামিন বলে, ঠিক আছে, ওই মেয়েটার চুমুটা ওকে ফেরত দিয়ে আসি, দাঁড়াও। শামিন ঘুরে উল্টো পথে হাঁটতে শুরু করে। আলো পেছন থেকে শামিনের হাত টেনে ধরে। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, ওই মেয়েটার মুখের উপর ছুঁড়ে দিয়ে আসি চুমুটা। কত বড় সাহস! আলো রানীর স্বামীকে উড়ন্ত চুমু দেয়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন আলোর হাত মুঠি করে ধরে বলে, রিকোয়েস্ট কেন করলাম না তার জন্য যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব। এখন চলো এখান থেকে। ওই যে দেখো আরো দুজন ব্লগার, পালাও। আলো হেসে ফেলে। শামিন আলোকে মুগ্ধ হয়ে দেখছে। আলো অস্ফুট স্বরে বলে, চলুন। দুজনে পাশাপাশি হাঁটছে। নীরবতা ভেঙে শামিন বলে, আমি ভেবেছি বাংলাদেশেরই অলিতে গলিতে ব্লগার। সেদিন দেখলাম একজন ব্লগার একটা ছেলেকে টাস্ক দিচ্ছে, ভিড়ের মধ্যে থেকে সাদিয়া নামের কাউকে খুঁজে বের করে তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে, তাহলেই 500 টাকা। এক রিক্সাওয়ালা মামাকে টাস্ক দিচ্ছে, তার স্ত্রীকে ফোন করে বলতে হবে সে দ্বিতীয়বার বিবাহ করেছে, তাহলেই 500 টাকা। এখানে এসে দেখছি বাংলাদেশ অনেক পিছিয়ে, এখানে পরপুরুষকে চুমু দিয়ে আর টাস্ক দেওয়া হয়। আলো হেসে ফেলে। তারপর বলে, ঠিক আছে, চলুন আন্টিদের বলে হোটেলে ফিরি। এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। রাতে ডিনার শেষ করে তারা একটি ক্যাব নিয়ে নেয়। হোটেলের কিছুটা দূরেই ক্যাব থেকে নেমে দুজনে হাঁটতে থাকে। চমৎকার একটা মুহূর্ত। শামিন কিছু সময় যেতেই ধীরে ধীরে আলোর একটা হাত ধরে। আলো মাথা নিচু করে মুচকি হাসে। শামিন আশেপাশে তাকিয়ে বলে, ক্যাব থেকে নেমে পড়া উচিত হয়নি আরো। কেন? আপনিই তো বললেন হাঁটতে চান। হ্যাঁ চেয়েছি, কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে হবে। কথাটা বলে শামিন শেষ করতে পারে না। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। কথাটা বলে শামিন শেষ করতে পারে না। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। শামিন আলোর দিকে তাকিয়ে তার আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, চলো দ্রুত। দুজনে এক ছুটে হোটেলের লবিতে পৌঁছে হাঁপাতে থাকে। ততক্ষণে বৃষ্টি তাদের অনেকটাই ভিজিয়ে দিয়েছিল। রুমে ঢুকে আলো তোয়ালে বের করে নিজের মাথা মুছে দিতে থাকে। শামিনের ফোনে তখন ফোন আসে এইচজি ক্লিনিক থেকে। ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে শামিন। আলো তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকে শামিনকে তোয়ালেটা দেবে বলে। ক্লিনিকে কথা বলে ফোন কেটে দিতেই রাহাতের ফোন আসে। শামিন পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আলো তোয়ালেটা দিতে গিয়েও দেয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো জড়তা কাটিয়ে নিজেই শামিনের মাথা মুছে দিতে থাকে। শামিন ফোন কেটে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। শামিন অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা, কেয়ারিং ওয়াইফ। আলো লজ্জা পেয়ে যায়। শামিন আলোর হাত ধরে তোয়ালেটা নিয়ে নেয়। আলোকে কাছে টেনে আলোর হাতে চুমু খেয়ে বলে, তখন শপিং মলে শুধু শুধু আমার উপর ক্ষেপছিলে কেন? আমি ওই মেয়েটিকে বকা দিতে চাইলাম, আপনি আমাকে থামিয়ে দিলেন কেন? বকা দেওয়ার অনেক ধরন থাকে, তুমি আরো ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। আলো কয়েক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, ওখানে আজ যদি ওই মেয়েটা না হয়ে কোনো ছেলে হতো আর আমাকে উড়ন্ত চুমু দিয়ে যেত, তাহলে আপনিও আমার মতো রিয়্যাক্ট করতেন? না, করতাম না। ঠান্ডা গলায় বলে শামিন। আলো অবাক হয়ে বলে, করতেন না? শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, রিঅ্যাক্ট কেন করতাম? আমি তো ছেলেটাকে পুঁতে ফেলতাম। আলো চমকে ওঠে। শামিন বাঁকা হাসি হাসে। পরক্ষণে আলোকে খেপানোর জন্য বলে, কি হয়েছে? মেয়েটা আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছে, তাতে তুমি তো কখনো দেবে না। অন্য কেউ দিলেও এত সমস্যা হচ্ছে কেন? আমি তো ভাবছি সিঙ্গাপুরে যে কটা দিন আছে প্রতিদিন একবার করে ওই মলে যাব।
এই ব্লগারগুলো আমাদের মতো অসহায় পুরুষদের কপাল খুলে দিচ্ছে। আলো চুপ করে থাকে। শামিন ফিসফিসিয়ে বলে ওঠে। শুধরে যাও মেয়ে, নয়তো সত্যি যাবো কিন্তু। লজ্জায় আলো মাথা নিচু করে রাখে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। শামিন একা একা হাসতে থাকে। এই মেয়েটা যতটা চঞ্চল তেজি ঠিক ততটাই লাজুক, বাড়াবাড়ি পর্যায়ের লাজুক। আলো কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। একজন সিস্টার তার চুলে বেনি করে দিচ্ছে। শামিন কেবিনের ভেতরে অন্য একজন সিস্টারের সাথে কথা বলছে, হেসে হেসে কথা বলছে। সিস্টার অল্প বয়সী এবং সুন্দরী। আলো চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে সেদিকে। এত কথা বলছে কেন ওই সিস্টারের সাথে? শামিন আলোর দিকে তাকায়। আলোর দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বাংলায় বলে, কি হয়েছে? কি বলছেন ওর সাথে? এত রসিয়ে রসিয়ে কি বলছেন? শামিন অবাক হয়ে যায় আলোর কথা শুনে। তারপর ঠান্ডা গলায় বলে, আমাকে সার্জারির পরে 5 দিন এখানে থাকতে হবে, তাই ওই সিস্টারের নাম্বার নিচ্ছিলাম। আমি হোটেলে ফিরে একা একা কি করব? ওকে ফোন করে কথা বলবো, সেও ইন্টারেস্টেড। আর কিছু বলতে পারে না শামিন। তৎক্ষণাৎ আলো বেডের কুশন উঠিয়ে শামিনের মুখের উপর ছুঁড়ে মারে। কেবিনের মধ্যে থাকা সিস্টার দুজন হতভম্ব হয়ে যায়। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এদিক ওদিক তাকিয়ে আর একটা কুশন উঠিয়ে শামিনের গায়ে ছুঁড়ে মারে। শামিন নার্স দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই তারা চলে যায়। তারপর সে আলোর দিকে এগিয়ে গিয়ে বসে। আলো মুখ ভার করে রেখেছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভুলে গিয়েছিলাম তোমার মাথার স্ক্রু যখন তখন খুলে পড়ে যায়। রেঞ্জটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। তোমার সার্জারির ব্যাপারে এই টুকটাক ইনফরমেশন জেনে নিচ্ছিলাম। এত হেসে হেসে জিজ্ঞেস করছিলেন কেন? কারণ আমার কান্না আসছিল না, তাই। আলো চুপ করে থাকে। ঠান্ডা গলায় বলে শামিন। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ভয় হচ্ছে? আলো মাথা নাড়ায়। শামিন বলে, এটা খুবই সাধারণ একটা সার্জারি, কোনো রিস্ক নেই। থাকো তুমি, আমি বাইরেই আছি। শামিন চলে যেতে নিলেই আলো শামিনের হাত টেনে ধরে। শামিন ঘুরে তাকায় আলোর দিকে। আলো মৃদু স্বরে বলে, ধন্যবাদ, ধন্যবাদ সব কিছুর জন্য। শামিন তাকিয়ে আছে। আমি এতটাও অকৃতজ্ঞ নই মেয়র সাহেব। আলো মাথা নিচু করে রেখেছে। সে জানে না আর কিভাবে কতটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয়। নিজের সমস্ত লাজুকতা ঠেলে সরিয়ে রেখে স্বামীর হাতে চুমু খেয়েছে হ্যাংলার মতো। চুমু খেয়ে ধন্যবাদ জানানো, এটা তো ওই মেয়র সাহেবের কাছ থেকেই শিখেছে সে। সাহস করে চুমুটা তো খেলো, কিন্তু ওই পুরুষটির চোখে চোখ রাখার সাহস তার নেই। শামিন অবাক হয়ে আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের ডান হাতের পিঠে তাকায়। তার চোখে মুখে বিস্ময়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। মনে মনে চেঁচিয়ে বলছে, পেয়েছেন তো? ধন্যবাদ। এবার যান, যান এখান থেকে মেয়র সাহেব। শামিন যেন লাজুক লতা আছিয়ার মনে মনে দেওয়া ধমক শুনতে পেল। ধীর পায়ে হেঁটে সে কেবিন থেকে বের হয়। আলোকে নিয়ে যাওয়া হয় সার্জারি রুমে। শামিন ডান হাতটাকে উঁচু করে ধরে পিঠের দিকে তাকিয়ে আছে বোকার মতো। ওই পাষণ্ডী আছিয়ার থেকে এতটাও আশা করেনি সে। কি দেখছো হাতে শামিন? হাতে কি হয়েছে? নাফিসার ডাকে শামিনের ঘোর কাটে। নাফিসা তার হাতের দিকে তাকিয়ে আছে। শামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে ওঠে, না আন্টি, কিছু না। ওয়েটিং রুমে বসে আছে সবাই। বউয়ের থেকে প্রথম চুমু পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে মেয়র শামিন ইয়াসার মির্জা। কি করছো? পেছন থেকে ঋতুকে জড়িয়ে ধরে ইলহাম বলে ওঠে। ঋতু নিচু গলায় বলে, ভাবির সার্জারি হলো কি না জানতে ফোন দিয়েছে ভাইয়ার কাছে। ভাইয়া ফোনটা ধরছে না। কথা হয়েছে, আমার সার্জারি হয়েছে। ঋতু ইলহামের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানেন ভাইয়ার ভাবিকে একসাথে দেখতে কত যে ভালো লাগে আমার। হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। যখন ভাবি ভাইয়াকে ছেড়ে চলে গেছিল তখন ভাইয়ার উদাস মুখটা দেখে খুব কষ্ট পেতাম। ভাইয়া ভাবিকে খুব ভালোবাসে। আগে জানতাম পুরুষ মানুষ ভালোবাসতেই জানে না, কিন্তু ভাইয়াকে দেখে ধারণা বদলে গেল। পুরুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। ভাইয়া ভাবিকে যতটা ভালোবাসে
ভাবি কখনোই অমন করে ভালোবাসতে পারবে না ভাইয়াকে। ঋতুর কথা শুনে ইলহাম তার দিকে তাকিয়ে থাকে। ওই সুন্দর মায়াবী দুটি চোখের দিকে তাকালেই ইলহামের মনের মধ্যে তীব্র অনুশোচনা হয়। নিজের নিন্দিত দিনগুলোর কথা সে নিজেই ভুলতে পারে না। এই মেয়েটা কত সহজে ভুলে গিয়েছে। অনেক রাত করে বাড়ি ফিরে ঘুম থেকে তুলে অত্যাচার, ঋতুকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলা, ঋতুর ইচ্ছের বিরুদ্ধে তার সাথে মিলিত হওয়া, কথায় কথায় অপমান করা, বাপ তুলে গালি দেওয়া, ভোগ্য বস্তুর মতো ব্যবহার করা, এত জঘন্য দিনগুলোর কথা কিভাবে মেয়েটি ভুলতে পেরেছে? নাকি কখনো ভোলেনি? ঋতু ইলহামের দিকে তাকিয়ে বলে, কি হলো, কি ভাবছেন? ইলহাম মাথা নাড়ায়। ঋতুকে টেনে নিজের কাছে নিয়ে কানের লতিতে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, পুরুষ ভালোবাসতে পারে কিনা জানি না, তবে আমি জানি নারীর ভালোবাসা সুন্দর, ভয়ানক সুন্দর। আমার কাছে এমন একটি নারী আছে, আমি পেয়েছি, যার ভালোবাসার তল খুঁজে বের করা আমার মতো পুরুষের সাধ্য নয়। তোমার ভাই এবং ভাবিকে ভীষণ সুন্দর লাগছে ইসমাম। এদের দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। শার্লিনের কথায় ইসমাম ম্ল্যান হাসে। ইসমামের ফোনে তার সব বন্ধুরা আলো আর শামিনের ছবিটা দেখছে। ইসমামের মুখে সবাই এত শুনেছে শামিনের কথা, তাই তার বউ দেখতে সবাই খুব আগ্রহী। ক্যান্টিন আপাতত ফাঁকা, তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। অ্যালেক্স ছবি দেখায় কোনো আগ্রহ দেখাচ্ছে না। সে শীতল চোখে তার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঠান্ডা গলায় বলে, তুমি এভাবে কি দেখছো অ্যালেক্স? অ্যালেক্স একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, মারিয়া তোমাকে ডেটের অফার দিয়েছে, তুমি রাজি কেন হচ্ছ না? সে তোমাকে খুবই পছন্দ করে, ডেটে তো যেতেই পারো। আমি ইন্টারেস্ট নই অ্যালেক্স। তাহলে কিসে ইন্টারেস্ট তুমি? এভাবে বিধ্বস্ত চেহারা নিয়ে ঘুরে বেড়ানোয় কেন ঝেড়ে ফেলছো না মেয়েটাকে নিজের মন মানসিকতা থেকে? শাট আপ অ্যালেক্স, এমন কিছুই নেই। এমনটা ভাবাও আমাদের ধর্মে গৃহীত পাপ। সে আমার ভাবি, আমি তাকে শ্রদ্ধা করি। ভাইয়া তাকে কতটা ভালোবাসে জানো? তাদের একসাথে দেখতেই আমার শান্তি। ইসমাম নিচু স্বরে বলে, হবে না, হবে না আমার দ্বারা, সম্ভবত কখনোই হবে না। এই আসিয়া, গল্প শুনবে? আলো পিটপিট করে তাকাচ্ছে, চোখের পাতা মেলে রাখতে পারে না কয়েক মুহূর্তের বেশি। সামনে কজন মেয়র সাহেব? 2জন নাকি 3জন? এতগুলো মেয়র সাহেব দিয়ে সে কি করবে? একটা মেয়র সাহেবের জীবনটা তেজপাতা করে দিল, এতগুলো সে সামাল দেবে কিভাবে? শামিন ঝুঁকে আলোকে দেখছে, নিচু স্বরে বলে ওঠে, তুমি হাসছো কেন? মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? আলো ম্ল্যান হেসে বলে, দেখছিলাম আমার সামনে 3জন মেয়র সাহেব, আর 2জন কোথায় গেল? শামিন একটা চেয়ার টেনে বসে। আলো ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে থাকে শামিনের দিকে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভয় পেয়েছিলে? না। মৃদু স্বরে বলে ওঠে আলো, পরপর বলে, আপনি কিভাবে ঢুকলেন? 24 ঘন্টার আগে তো কেউ ঢুকতে পারবে না। 24 ঘন্টা পেরিয়ে 25 ঘন্টা হতে চলেছে মহারানী। আলো অবাক হয়ে যায়। শামিন বলতে থাকে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়, তারপর বলে, ওই দাগগুলো আর দেখতে পাবো না তো? শামিন আলোর দিকে তাকিয়ে আছে, অনেকটা উৎকণ্ঠা মেয়েটার কণ্ঠে। বেশ ভুগিয়েছে ক্ষতর দাগগুলো। শামিন আলোর একটা হাত ধরে বলে, কিছুটা থেকে যাবে, তার জন্য নেক্সট ইয়ার আরও একবার আসবো ভাবছি। তবে যেটুকু পুনর্গঠিত হয়েছে তাতে যেসব টিস্যু শক্ত হয়ে গিয়েছিল তার স্বাভাবিক সঞ্চালন হবে। আলো চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ওই নার্সটার সাথে কথা হয়েছিল, খুব সুন্দর করে কথা বলে তাই না? আমার মতো গালিগালাজ করে না। শামিন হেসে ফেলে, তারপর বলে, স্ত্রী হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বামীকে কথায় কথায় সন্দেহ করা। তুমি আমার উপযুক্ত স্ত্রী হতে পারবে আসিয়া, বুঝতে পেরেছি আমি। আলো ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর বলে ওঠে, কি বলুন তো, পুরুষ মানুষকে বিশ্বাস নেই। এরা কখন পোল্ট্রি খাবে এরা নিজেরাও আগে ভাগে জানে না। কার প্রতি কখন মন উঠে যায়, কাকে মনে ধরে যায় তা বলতে পারে না এরা। তাই এদের সন্দেহের ওপর রাখলে এরা চাপে থাকে। শামিন মৃদু হেসে আলোর নাক টিপে দেয়, তারপর নরম গলায় বলে, পোল্ট্রি খাওয়া সেটা কি জানি না তো আসিয়া। আমি সেই যে একটা মায়াবী নারীতে আটকে গিয়েছি, এখন আমার নিজেকে নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে। তুমি আমার এমন হাল না করলেও পারতে।
আলো নিশ্চুপ তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন বলতে থাকে, কলেজের প্রোগ্রামের সেই দিনটার কথা মনে আছে? আমার বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলে তুমি, দস্যি মেয়ে। আলো ম্ল্যান হাসে। শামিন বলতে থাকে, আচ্ছা, আমাদের বাচ্চারা যখন আমাদের বিয়ের গল্প জানতে চাইবে তখন নিশ্চয়ই এটা বলা যাবে না যে আমি তাদের মাকে তুলে নিয়ে বিয়ে করেছি। আমার ইমেজ নষ্ট হয়ে যাবে বাচ্চাদের কাছে। তাহলে বলে দেবেন আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, আপনার বাড়ি থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিল ঘটক আমাদের বাড়িতে, আপনি আপনার 14 গোষ্ঠী নিয়ে গিয়ে আমাকে দেখেছেন, আপনাদের বাড়ির মেয়েরা খুঁটিয়ে খুঁটিয়ে আমার চুল লম্বা কিনা দেখেছে, আমার নখ কেমন দেখেছে, আমি টেরা কিনা দেখেছে, এসব বানিয়ে কিছু একটা বলে দেবেন।